চারিদিকে পর্বতের সারি, যতদূর দৃষ্টি যায় শুধু হরিৎ বর্ণে রঙ্গখেলা। মেঘের দলেরা সম্পূর্ণ আকাশ জুড়ে যেন ঘেরাও কর্মসূচি পালন করছে। হাওয়াই মিঠাইয়ের মতন মেঘের ভেলা ভেসে চলেছে মহাকালের নেশায়। সমুদ্র থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত কোনো প্রাকৃতিক লীলাক্ষেত্রে এর আগে রোজা বেড়ানোর সুযোগ লাভ করেনি। রাঙামাটির সাজেক ভ্যালির সৌন্দর্য যে কারো নজর কাটতে পটু। গতকালই নাবিল কায়সারের সঙ্গে হেলিকপ্টার সহযোগে সাজেকের রুইলুইপাড়ায় পৌঁছেছে রোজা। মেঘপুঞ্জ নামক এক রিসোর্টে তাদের থাকার ব্যবস্থা করা ছিল আগে থেকেই। নাবিল একমাত্র রোজা ব্যতীত নিজের সেক্রেটারি কিংবা অন্য কোনো প্রকার সঙ্গী নিয়ে আসেনি। নিরালায় নিভৃতে একলা এক রমণীর সঙ্গে সে মাদকীয় সুখপূর্ণ কিছু দিন যাপন করতে চায়। নিজের বৈবাহিক জীবন থেকে দূরে এই পার্বত্য অঞ্চলের প্রকৃতির কোলে স্নিগ্ধ এক সত্তার সঙ্গে প্রেমময় মুহূর্ত যাপনের স্বপ্ন সে বহুদিন ধরে লালন করেছে। এবার তা বাস্তবে রূপান্তরিত করার পালা। নিজের অমোঘ উপভোগ এবং লীলা খেলার মাঝে কোনো অপ্রয়োজনীয় তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ পরিত্যাগ করতে বদ্ধপরিকর নাবিল। রুইলুইপাড়া মূলত রুইলুই পাহাড়ের নিকট অবস্থিত একটা পর্যটন স্থান। সাজেক ভ্যালিতে ঘুরতে আসা পর্যটকদের আবাসন এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য এখানে রয়েছে বিভিন্ন রিসোর্ট থেকে শুরু করে স্থানীয় আদিবাসীদের বাসস্থান। মানুষের কমতি নেই, ব্যবসায়িক ক্ষেত্রে পরিপূর্ণ চারিপাশ। তবুও সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এক টুকরো প্রশান্তির আশ্রয়স্থল যেন এই রুইলুইপাড়া। গতকাল এই স্থানে যখন নাবিল পৌঁছেছে তখন রাত 8টা। তাই ভ্রমণ কিংবা উপভোগ কোনো কিছুরই সুযোগ লাভ করেনি সে। ক্লান্ত শরীর নরম গদির বিছানায় এলিয়ে দিতেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল আখিজোড়া। বহুদিন এমন শান্তির ঘুম দেয়নি নাবিল। সকালে যখন তার নিদ্রাভঙ্গ হলো তখন সমস্ত শরীর ফুরফুরে অনুভূত হলো। আরও একটা দৃশ্য তার নজর কেড়ে নিল। কক্ষের লম্বা বারান্দায় দাঁড়িয়ে থাকা কামিজ পরিহিত রমণীটি। তার মসৃণ কুচবরণ কেশরাশি পিঠ ভাসিয়ে নেমে গেছে কোমরের নিচ অবধি। বায়ুতে দোল খেয়ে বেড়াচ্ছে তা স্রোতস্বিনীতে প্রবাহিত ঢেউয়ের মতন। নাবিল উঠল, নীরব পদক্ষেপে পৌঁছালো রমণীর কাছে। দুই বাহু বাড়িয়ে জড়িয়ে ধরল তাকে পেছন থেকে। তারপর সেই কেশরাশিতে নাক ডুবিয়ে দীর্ঘ প্রশ্বাস নিয়ে বিড়বিড় করল, গুড মর্নিং সুমি। প্রথম কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকলেও পরে মৃদু একটা হাসির রেখা ফুটে উঠল রমণীর ওষ্ঠ জুড়ে। সুমি নামটা শুনে অভ্যস্ত নয় সে। সত্যিকার নাম রোজা, কিন্তু এই বান্দার কাছে সে সুমি হিসেবেই পরিচিত। বাহুজোড়া ছাড়িয়ে নিয়ে সেই স্মিত হাসি ধরে রেখে পেছন ফিরল রোজা। তৎক্ষণাৎ তার রাঙা গালে স্পর্শ বোলাতে আরম্ভ করল নাবিল। শুধুই নাবিলের সিগারেট পোড়া ঠোঁটে তর্জনী আঙুল ঠেকিয়ে মৃদু কণ্ঠে রোজা জানালো, সবেমাত্র ভোরের আলো ফুটল। আমাদের প্রকৃতি উপভোগ করা উচিত মিস্টার কায়সার। রোজার কোমরে হাত দিয়ে তাকে কাছে টেনে নিয়ে ঘাড়ে নাক ডুবালো নাবিল। তার শরীরের হৃদয়হরণকারী সুমিষ্ট ঘ্রাণটি ক্ষুধার্ত জন্তুর ন্যায় গ্রহণ করে বাদশাহ কায়সারের পুত্র জানালো, উপভোগ করার জন্য প্রকৃতি নয়, তোমাকেই দরকার সুমি, তাই বুঝি। মৃদু হেসে নাবিলের চুলে আঙুল বোলাতে শুরু করল রোজা। নিজের প্রশান্তির স্পর্শে যেন ধীরে ধীরে বশ করতে চাইছে কোনো অবাধ্য পশুকে। ঠিক আছে, তবে তাই হবে। আজ রাতে। রাত পর্যন্ত অপেক্ষা করবে কে? হতাশায় গুঙিয়ে উঠল নাবিল। এই রমণীর স্থানে অন্য কোনো মেয়ে হলে হয়তো এতক্ষণে জোরপূর্বক বিছানায় ছুঁড়ে ফেলতে দ্বিতীয়বার চিন্তা করত না সে। কিন্তু অদ্ভুত হলেও সত্য, এই রমণীর সঙ্গে পাশবিক ব্যবহার করতে বাধছে তার। অস্বস্তি হচ্ছে।
যেন এ অর্থের লোভে শরীর বিক্রি করা কোনো নির্লজ্জ নারী নয়, বরং পরম পূজনীয় কোনো দেবী, চাইলেই যাকে খুব সহজে অসম্মান করা সম্ভবপর নয়। হৃদয় তাতে বাদছেধে দাঁড়ায়। এমন অনুভূতি কি শুধুমাত্র নাবিলেরই হচ্ছে, নাকি রমণীর পূর্বের খদ্দেরদেরও হয়েছে? জানার কি কোনো উপায় রয়েছে? ঠোঁট ফুলিয়ে রীতিমতো শিশুদের মতন করে আবদার করল নাবিল। তুমি গতকাল রাতেও একই কথা বলেছ, ক্লান্তি লাগছে এখন নয়। সবুরে মিয়া ফলে মিস্টার কায়সার। রোজা কিঞ্চিত হেসে আঙুল সরিয়ে নিতেই তার কবজি আটকে ধরল নাবিল। জোর টানে তাকে কাছে নিয়ে চিবুক স্পর্শ করে ঝুঁকল তার ওষ্ঠজোড়ার উদ্দেশ্যে। আই কান্ট ওয়েট এনিমোর। ফিসফিস কণ্ঠে ঘোষণা করে যেই না নিজের তৃষ্ণা নিবারণে হামলে পড়বে সে, ঠিক ওই মুহূর্তেই কক্ষের দরজায় করাঘাত। রুম সার্ভিস স্যার। ভীষণ বিরক্ত হয়ে রোজাকে ছাড়তে বাধ্য হলো নাবিল। হতাশায় মাথার চুল আঁকড়ে ধরে অশ্রাব্য একটা ইংরেজি ভাষায় শব্দ উচ্চারণ করল সে। আমি ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, কোনো মতে বলে দরজা খুলতে এগিয়ে গেল রোজা। তার বুকের ভেতর হৃদযন্ত্র থমকে পড়েছিল। কয়েক সেকেন্ডের জন্য পুনরায় একটা অঘটন থেকে বেঁচে গিয়েছে সে, এবং তার রক্ষক। দরজা খুলতেই সাদা শার্ট এবং কালো ক্রপ স্যুট পরিহিত অবস্থায় কক্ষে প্রবেশ করল রুম সার্ভিস স্টাফ। মাস্কে আবৃত তার চেহারা, পায়ে চেলসি বুট এবং ললাটে ছড়িয়ে থাকা এলোমেলো চুলের গুচ্ছ। বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে ঠোঁটে পুরে অযথাই স্টাফকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল নাবিল। তার অব্যয়টা সুঠাম, বিস্তৃত বুক এবং প্রশস্ত কাঁধ, কোমরের অংশটুকু চাপা, ঠিক যেন আওয়ার গ্লাস কাঠামো। যথাযথ শরীরচর্চার মাধ্যমেই শুধুমাত্র এমন শারীরিক কাঠামো অর্জন সম্ভব। তবে কোথাও যেন অদ্ভুত একটা অসঙ্গতি রয়েছে। কিছুটা চেনা পরিচিত অনুভূত হচ্ছে একে। কিন্তু এই প্রত্যন্ত সাজেক ভ্যালি রিসোর্টের কোনো রুম সার্ভিস স্টাফকে খোদ নাবিল কায়সারের চেনার কথা নয় কোনো দিন। নিজের প্রতি ঈষৎ বিদ্বেষ অনুভব করল নাবিল। ভীষণ উল্টাপাল্টা ভাবছে সে আজকাল। সবই নাখাস্তা লামিয়ার উদ্ভট প্রভাব। রোজা স্টাফের সঙ্গে কথা বলছে, তাতে বিরক্ত করার প্রয়োজন বোধ না করে নাবিল উল্টো ঘুরে আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে সাধের সিগারেটে মনোযোগ দিল। কংলাক পাহাড়। কণ্ঠ খাদে নামিয়ে দুইটি মাত্র শব্দ উচ্চারণ করল স্টাফ। তাতে কিছুই বুঝতে অবশিষ্ট রইল না রোজার। আলতো করে মাথা নেড়ে সম্মতি জানালো সে। তৎক্ষণাৎ উল্টো ঘুরে বাইরের পথ ধরতেই বারান্দা থেকে নাবিল কণ্ঠ চড়িয়ে ডাকল, খাবার কোথায়? নিশ্চল রইল স্টাফ। কিছুটা হতচকিত হয়ে নাবিলের দিকে ঘুরল রোজা। দ্রুত ব্যাখ্যা করল, আমি যে অর্ডার দিয়েছিলাম সেটা গুলিয়ে ফেলেছে। আমার বাদামে অ্যালার্জি রয়েছে, সেই সম্পর্কে নিশ্চিত হয়ে জানতে এসেছে। একটু পরেই ব্রেকফাস্ট পাঠানো হবে। ও, তা এমন মাস্ক পরার কারণ? কিঞ্চিত মাথা হেলিয়ে নাবিলের সঙ্গে দৃষ্টি বিনিময় করল স্টাফ। তার বাদামি বর্ণের চোখের তীক্ষ্ণ চাহনিতে অযথাই শিউরে উঠল নাবিল। ঠান্ডা লেগেছে স্যার। কর্কশ কণ্ঠে উচ্চারণ করে বিলম্ব ছাড়াই কক্ষ ত্যাগ করল স্টাফ। তার চলে যাওয়ার পথপানে দীর্ঘ এক মুহূর্ত নিঃশব্দে চেয়ে রইল নাবিল। পরক্ষণে রোজার অব্যয়ে দৃষ্টি ফেলে বিড়বিড় করল, অদ্ভুত স্টাফ। সম্মতিস্বরূপ মাথা নেড়ে দুই হাত একত্রিত করে উৎফুল্ল কণ্ঠস্বরে রোজা ব্যক্ত করল, সে যাক, আজকের দিন শুরু করতে হবে জলদি। সাজেকের সবচেয়ে উঁচু স্থান কংলাক পাহাড়ে না গেলে এখানে বেড়াতে আসাটাই অনর্থক হয়ে যাবে। ওকে ডিয়ার। মৃদু হেসে সিগারেটে মনোযোগী হলো নাবিল। অপরদিকে বিছানায় বসে একটা দীর্ঘশ্বাস গ্রহণ করল রোজা।
তার সম্পূর্ণ শরীর হঠাৎ করেই অবশ হয়ে পড়েছে। নিজ দুটি ধরিত্রীর বুকে ছড়িয়ে দিয়ে পশ্চিম প্রান্তে অস্ত যাচ্ছে দিবাকর। আকাশ ছেয়ে থাকা মেঘপুঞ্জে প্রতিফলিত হওয়া সেই স্বর্ণালী রশ্মি যেন নির্দেশ করছে স্বর্গের দুয়ারকে। সেই দৃশ্যের নিচেই সবুজাভাব উর্মিমালায় পরিপূর্ণ সুবিস্তৃত অরণ্য এবং পর্বতরাশি যেন স্বয়ং স্বর্গ। পাহাড় বেয়ে অরণ্যর পথে নামতে নামতে ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে রোজা। তার সামনেই হাইকিং বুট পরিধানকৃত নাবিল অভিজ্ঞ ভঙ্গিতে এগিয়ে চলেছে। অস্তমিত রবির অমিত মায়া মাঝে এই মোহনীয় অরণ্যগাত্রে হেঁটে চলা পথিক যুগলের একজনের অন্তরে রয়েছে দ্রুত রিসোর্টে ফিরে নিজের মহাভোজ আরম্ভের বাসনা, এবং অপরজনের অন্তর শীতল আতঙ্কে পরিণত বরফখণ্ডে। তুমি অযথায় আমাকে অতটা পথ হাঁটালে সুমি, খানিক ঝাঝালো কণ্ঠে বলল নাবিল। একবার বিরক্ত দৃষ্টিতে পেছনে চেয়ে পুনরায় জানালো, এখানে নেটওয়ার্ক নেই, সবাই ভিন্ন পথে নেমেছে। পাহাড় জঙ্গলে এমন ছেলে মানুষই করতে নেই। সরি। নতমুখে ধমক হজম করে হতাশা প্রকাশ করল রোজা। তাতে নাবিল কায়সারের ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে এলো। তার সঙ্গে ঠোঁটে খেলে গেল এক অদ্ভুত হাসির প্রবাহ। ইউ বেটার স্যাটিসফাই মি টুনাইট বেব। কোনো প্রকার জবাব প্রদানের সামর্থ্য অবশিষ্ট রইল না রোজার মাঝে। তার হাত শক্তভাবে চেপে বসল ধরে রাখা লাঠিতে। অপরদিকে তার হৃদয় লিপ্ত হলো এক অদৃশ্যমান সংগ্রামে। দ্রুতই অরণ্য পেরিয়ে লোকালয়ে পৌঁছানো যাবে আন্দাজ করলেও যেন পথ হারিয়ে একই জায়গায় বৃত্তাকার পথে ঘুরতে থাকলো নাবিল। পরপর 3 বার একই পাহাড়ি গাছের নিচে উপস্থিত হওয়ার পর থমকালো সে। চারিদিকে চাইল। সন্ধ্যার আধার ক্রমশ গ্রাস করে ফেলছে সমগ্র ধারাকে। ইতিমধ্যে অজানা পশু পাখির কলতানে মুখরিত হতে আরম্ভ করেছে অরণ্য মাতা। কিছুক্ষণ পরেই এ স্থান পরিবর্তিত হবে ভয়ঙ্কর জন্তুদের বিচরণ ক্ষেত্রে। ফাক। অশ্রাব্য শব্দটি হিসিয়ে উঠে নিজের লাঠি ছুঁড়ে ফেলল নাবিল। প্রচণ্ড ক্রোধে তার সমগ্র শরীর কাঁপতে আরম্ভ করেছে থরথর করে। জীবনে প্রথম কোনো মেয়ে মানুষের প্ররোচনায় এমন এক বিপজ্জনক পর্যায়ের সম্মুখীন হয়েছে সে। চট করে পেছনে চাইল নাবিল। তার অগ্নিদৃষ্টি অবলোকন করেই শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত বয়ে গেল রোজার। ক্রমেই পিছাতে আরম্ভ করল সে, যদিও খুব ভালো মতোই অবগত যে এই অরণ্যের মাঝ থেকে পালানোর পথ নেই, থাকলেও সেই পথের সন্ধান তার জ্ঞানে নেই। 5 লাখ টাকার সামনে নিজের প্রাণ পাখিকে বাজি রেখে কি কাজটা ঠিক করেছে রোজা? নাবিলের শক্তিশালী বাহুজোড়া মুহূর্তেই রোজাকে চেপে ধরল, আছড়ে ফেলল গাছের গুঁড়িতে। তীব্র যন্ত্রণায় রোজার সমস্ত শরীর যেন ঝনঝন করে উঠল। অদ্ভুত এক যাতনার তরঙ্গ তার পিঠ জুড়ে টনটন করতে থাকল। মনে হচ্ছে তোকে একটু বেশি মাথায় উঠিয়ে ফেলেছি, তাই এখন মাথায় বসে তাতা থই থই করে নৃত্য করছিস। নাবিল, একদম চুপ। সহসাই রোজার নিকটবর্তী হয়ে তার শরীরের সঙ্গে নিজের শরীর মিশিয়ে ফেলল নাবিল। তার তপ্ত নিঃশ্বাসে গা গুলিয়ে উঠল রোজার। দাঁতে দাঁত চেপে হজম করে গেল সে। আমাদের এখন এখান থেকে যেতে হবে, না হলে। কিভাবে যাবি তুই? পথ জানা আছে তোর? নিঃশব্দ রোজা। তার গ্রীবায় জড়িয়ে গেল নাবিলের ডান হাতের আঙুল। স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস চলমান রাখা রোজার জন্য হয়ে উঠল কষ্টসাধ্য। তার চেহারার দুস্থতা অনুভব করে তির্যক হাসল নাবিল। ডোন্ট ওয়ারি বেবি, আমি রিসোর্টে না ফিরলে কিছুক্ষণের মধ্যেই জানাজানি হয়ে যাবে। আই অ্যাম দ্য ভিআইপি ইউনো। শীঘ্রই উদ্ধার পাব আমরা, শুধু ততক্ষণ টিকে থাকতে হবে এই যা। ভয়ার্ত দৃষ্টিতে নাবিলের ফ্যাকাশে দৃষ্টিতে চেয়ে রইল রোজা। তার কাছে ঝুঁকে ঘাড়ে মুখ ডুবিয়ে ঠোঁট ঘষতে আরম্ভ করল নাবিল।
আনটিল দেন হোয়াই নট উই? শব্দ করে হাসল নাবিল। তারপর রোজার চুলে নাক ডুবিয়ে বিড়বিড় করল, তোমার ঘ্রাণ এতটাই মাদকীয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা অতীব কষ্টকর। আই কান্ট ওয়েট টু ডিভোর ইউ হোল। রোজার শরীরে অনিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হতে থাকল নাবিলের কলুষিত হাতজোড়া। অভিজ্ঞ ভঙ্গিতে সে এক অজগর সাপের মতো ধীরে ধীরে গলাধঃকরণ করতে আরম্ভ করল নিজের শিকারকে। রোজার দৃষ্টিপ্রদীপ যেন আধারে ঢেকে গেল। প্রকৃতির মতোই অশুভ এক অন্ধকার তাকেও গ্রাস করে ফেলল সম্পূর্ণ। রোজার পরনের জ্যাকেটের চেন খুলে তা ছুঁড়ে ফেলল নাবিল। অতপর যেই না লোভনীয় ভঙ্গিতে হাত বাড়ালো কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, ঠিক তখনই এক মৃদু গর্জন সম্পূর্ণ জায়গায় যেন প্রতিধ্বনিত হলো। অনতিবিলম্বে সতর্ক হয়ে প্যান্টের পকেট থেকে লাইটার বের করল নাবিল। নিজ অবস্থানে স্থির থাকল রোজা। লাইটারের প্রজ্বলনে ক্ষীণ আভায় চারদিক আলোকিত হতেই অশুভ দৃশ্যটি নজরে এলো নাবিলের। ঠিক হাত সাতেক দূরেই ছোট্ট একটা ডিবির উপর দণ্ডায়মান এক ছায়ামূর্তি। আধার গোলা অব্যয় তার প্রভাবশালী অবস্থান হৃদয় মাঝে ভয় ধরিয়ে দেয়। কে? ঈষৎ আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল নাবিল। তার কণ্ঠটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্কশ শোনালো। গলা খাকারি দিয়ে তার নিয়ন্ত্রণ করতে যেতেই ডিবির উপর অবস্থানরত ছায়ামূর্তির হঠাৎ অগ্রসর হওয়ার দরুন সে হতবিহ্বল হয়ে পড়ল। লাইটারের আলোর সীমানায় প্রবেশ করতেই ধীরে ধীরে দৃষ্টিগোচর হলো সাদা শার্ট, কালো ক্রপস্যুট এবং চেলসি বুট। চেহারায় মাস্ক, হাতাবৃত কালো রাবার গ্লাভসে। সেই হাতের মাঝে শোভা পাচ্ছে একটা মেকানিক্যাল টুলবক্স। মাস্কের উপরে ঘন ভ্রুজোড়ার নিচে চুলের গুচ্ছের আড়ালেও স্পষ্ট দৃষ্টিগোচর হলো চকচকে কালো বর্ণের মণিজোড়া। আপাতদৃষ্টিতে স্বাভাবিক বর্ণের সঙ্গে পার্থক্য ধরা সম্ভব নয়, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতায় ওই দৃষ্টি মাঝে লুকায়িত নৃশংস দানবটির অস্তিত্ব মুহূর্তেই উপলব্ধি সম্ভব। ওই আঁখি যেন মহাকাশে উদ্ভূত একজোড়া কৃষ্ণগহ্বর, যে কোনো কিছুকে নিজ আধার গর্তে টেনে নিয়ে শূন্যতার নিঃশেষ প্রদানের কারিগর। নিজের শরীরের সমস্ত জোরের বিলুপ্তি অনুভব করে ধপ করে মাটিতেই বসে পড়ল নাবিল। তার কণ্ঠে অবিশ্বাস এবং মহাবিস্ময় প্রকাশ পেল ভূকম্পন হয়ে। আসমান? হিংস্র জানোয়ারের ন্যায় ছায়ামূর্তির হাত থেকে টুলবক্সটি সশব্দে মাটিতে পড়ল। তাতে তার ঢাকনা খুলে ঘাসে আচ্ছাদিত ভূমিতে ছড়িয়ে পড়ল রেঞ্জার, হাতুড়ি, প্লাসসহ সকল প্রকার সরঞ্জাম। এই সরঞ্জাম শুধুমাত্র গাড়ি মেরামতেই নয়, ভিন্ন জিনিস মেরামতেও ব্যবহৃত হয়, সেই সম্পর্কে যথাযথ অবগত নাবিল কায়সার। একটা বিষয় সম্পর্কে সে বর্তমানে নিশ্চিত, তার মৃত্যু অবধারিত, এবং তার মৃত্যুদূত আজরাইল নয়, আসমান।